দ্য পাথ অফ ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আবার আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স অধ্যায়ের বেশ কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম একটা ম্যাট্রিক্স কাকে বলবো, একটা ম্যাট্রিক্স কিভাবে ডিফাইন করব, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছিলাম। এরপরে আমরা জেনেছিলাম ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশান, যেমন অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান এবং তাদের বিভিন্ন ধর্মবলীও আমরা পড়েছিলাম। তারপরে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পরিবর্ত ম্যাট্রিক্সের ধারণা জেনেছিলাম এবং পরিবর্ত ম্যাট্রিক্সের ধারণার উপর নির্ভর করে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছিলাম। এবং আজকের ক্লাসে আমরা বলেই দিয়েছিলাম যে আমরা ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসে আমরা বলেছিলাম ইনভার্স সবসময় একটা অপারেশনের রেসপেক্টে হয়ে থাকে, যেমন অ্যাডিশানের রেসপেক্টে ইনভার্স হতে পারে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্স হতে পারে। যখন অ্যাডিশানের রেসপেক্টে ইনভার্স হয় তাকে আমরা বলি অ্যাডিটিভ ইনভার্স। যখন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্স হয় তাকে আমরা বলি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কিন্তু মাথায় রাখতে হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন শুধু ইনভার্স ম্যাট্রিক্স বলা হবে তখন ওই ইনভার্স এলিমেন্টটা কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভার্স ধরে নিতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের ইনভার্স বলতে আমরা কি বুঝবো না, ম্যাট্রিক্স গুণনের সাপেক্ষে যে বিপরীত বা ইনভার্স এলিমেন্ট, সেই ইনভার্স এলিমেন্টকেই আমরা বুঝবো। প্রথমে আমরা জেনে নেব যে ইনভার্স ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝবো। বলছে এ যদি একটা এন অর্ডারের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে একই অর্ডারের একটা ম্যাট্রিক্স বিকে আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স বলবো যদি এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই হয়। সেক্ষেত্রে আমরা বিকে ডিনোট করব এ ইনভার্স দিয়ে এবং এখানে একে বলা হবে ইনভার্টেবল ম্যাট্রিক্স বা বিপরীতকরণযোগ্য ম্যাট্রিক্স। এক্ষেত্রে তাহলে মাথায় রাখতে হবে, যেহেতু এ বি সমান বি এ সমান আই হচ্ছে, তাহলে অবশ্যই এ এবং বি দুটোকেই কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং বর্গ ম্যাট্রিক্সের জন্যই আমরা কিন্তু এটা ডিফাইন করতে পারবো। যদি এ বি কোনো কারণে বর্গ ম্যাট্রিক্স না হয়, যদি আয়তাকার ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইনভার্স ডিফাইন করা সম্ভব হবে না। একই রকমভাবে দেখো, যদি এ বি সমান বি এ সমান আই হয় তাহলে এখানে আমরা বিকে বলছি এ ম্যাট্রিক্সের ইনভার্স। আবার ঘুরিয়েও আমরা বলতে পারি যে বি ম্যাট্রিক্সের ইনভার্স হলো এ, অর্থাৎ বি ইনভার্সকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি। তো এখান থেকে দেখো বি যেহেতু এ ইনভার্স, তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রপার্টিও বলতে পারি কি না, এ ইনভার্সের হোল ইনভার্স এটা সমান কিন্তু এ হবে। এখন আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সের বেশ কিছু ধর্ম জেনে নেব। তো ইনভার্স ম্যাট্রিক্স বলছে যে ইনভার্স যে ম্যাট্রিক্সটা সেটা কিন্তু ইউনিক হবে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স বের করতে পারি তো সেই ইনভার্সটা কিন্তু ইউনিক হবে। মানে দুটো ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের দুটো ইনভার্স পাওয়া কখনোই সম্ভব নয়, সবসময় ইনভার্স কিন্তু একটাই হবে। 2 নম্বর প্রপার্টি আমরা একটু আগে যেটা বললাম সেটাই বলছে যে এ ইনভার্সের হোল ইনভার্স সমান এ হবে। এখন 3 নম্বর প্রপার্টি বলছে এ আর বি দুটোই যদি ইনভার্টেবল ম্যাট্রিক্স হয়, এ বি দুটোই যদি ইনভার্টেবল ম্যাট্রিক্স হয় এবং এ বি মানে তাদের গুণফলটাও যদি ইনভার্টেবল হয়, তাহলে সেক্ষেত্রে এ বি এর হোল ইনভার্স সমান হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এবং প্রচুর জায়গায় কাজে লাগে। এই ধর্মের প্রমাণটা আমরা দুইভাবে করতে পারি। এখন যেহেতু এ বি এর ইনভার্স এক্সিস্ট করে, তাই এ বি ইন্টু এ বি এর ইনভার্স, অবশ্যই এই দুটোকে গুণ করলে তাদের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তো এই রিলেশান থেকে আমরা উভয় পক্ষে এ ইনভার্স বাম দিকে এবং ডান দিকে এ ইনভার্স এবং বি ইনভার্স গুণ করেও আমরা প্রমাণটা করতে পারি। অথবা বিকল্পভাবেও প্রমাণ করা যায় যে এ বি এর হোল ইনভার্স সমান আমরা কি পেলাম, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে দেখো, যদি আমরা দেখাতে পারি যে এ বি ইন্টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এটা সমান আই হচ্ছে, তাহলে আমরা ইনভার্সের যে প্রপার্টি বা ইনভার্সের যে ডেফিনেশান, ওই ডেফিনেশান থেকে আমরা বলতে পারবো যে এ বি এর হোল ইনভার্স সমান হবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স।
এখন আমরা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করার বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে জানব। আমাদের সিলেবাসে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করার জন্য 3টে পদ্ধতি রয়েছে। তো 3টে পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে এলিমেন্টারি রো অপারেশনের সাহায্যে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয়, দ্বিতীয়টা হচ্ছে এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে ইনভার্স নির্ণয়, আর তৃতীয়টা হচ্ছে ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্টের সাহায্যে ইনভার্স নির্ণয়। তো 3 নম্বর যে পদ্ধতিটা সেটা কিন্তু আমরা ডিটারমিনেন্ট না শেখা পর্যন্ত বা না জানলে সেটা কিন্তু নির্ণয় করতে পারবো না বা সঠিকভাবে শিখতে পারবো না। তাই 3 নম্বর যে পদ্ধতিটা, সেই 3 নম্বর পদ্ধতিটা আমরা কিন্তু ডিটারমিনেন্ট শেখার পরই শিখব। এখন কিন্তু আমরা প্রথমে যে দুটো পদ্ধতি অর্থাৎ এলিমেন্টারি রো অপারেশন এবং এলিমেন্টারি কলাম অপারেশন, এই দুটো পদ্ধতির সাহায্যে যে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় সেটা কিন্তু আমরা শিখব। তো এই এলিমেন্টারি রো অপারেশন আর এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশন কী জিনিস সেটা জানতে হবে। অর্থাৎ এলিমেন্টারি অপারেশন বলতে ওর মধ্যেই এলিমেন্টারি রো অপারেশন থাকবে, এলিমেন্টারি কলাম অপারেশন থাকবে। একটা ম্যাট্রিক্সের এলিমেন্টারি অপারেশন বলতে বোঝায় ওই ম্যাট্রিক্সের রো এবং কলামগুলির মধ্যে নির্দিষ্ট কতকগুলি অপারেশন। তো এই অপারেশনগুলি করার নির্দিষ্ট কতকগুলি নিয়ম রয়েছে এবং সেগুলিকে চিহ্নিত করার জন্যও কিন্তু আমরা কিছু স্ট্যান্ডার্ড নোটেশন ব্যবহার করে থাকি। তো সেই নোটেশনগুলো এবং কিভাবে সেগুলো অপারেশনগুলো করা হয় সেটা কিন্তু আমরা জেনে নেব। 1 নম্বর বলছে, যখন আমরা একটা ম্যাট্রিক্সের নির্দিষ্ট দুটো রোকে ইন্টারচেঞ্জ করব, ধরলাম আমরা আইতম এবং জেতম এই দুটো রোকে আমরা ইন্টারচেঞ্জ করতে চাই, তাহলে এই ইন্টারচেঞ্জ করাটাকে আমাদেরকে ডিনোট করতে হবে বা চিহ্নিত করতে হবে কিভাবে না আর সাফিক্সে আই বোথ ইমপ্লাই আর সাফিক্সে জে দ্বারা। ঠিক একই রকমভাবে আমরা যদি দুটো কলামকে ইন্টারচেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আইতম এবং জেতম কলামকে ইন্টারচেঞ্জ করতে চাইলে তাকে ডিনোট করতে হবে সি সাফিক্সে আই বোথ ইমপ্লাই সি সাফিক্সে জে দ্বারা। 2 নম্বর বলছে যে কোনো সারি অথবা যে কোনো স্তম্ভকেই আমরা একটা নন জিরো কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে পারি। তো এই গুণ করাকেও আমরা একটা নির্দিষ্ট নোটেশন দ্বারা চিহ্নিত করব। আমরা ধরলাম যে আইতম রোকে আমরা কে এই অশূন্য ধ্রুবক দ্বারা গুণ করতে চাই, তাহলে তাকে ডিনোট করব কিভাবে না আর সাফিক্সে আই ইমপ্লাই কে ইন্টু আর সাফিক্সে আই দ্বারা। ঠিক একই রকমভাবে যদি আমরা আইতম কলামকে এই অশূন্য ধ্রুবক কে দ্বারা গুণ করতে চাই, তাহলে তাকে আমরা ডিনোট করব কিভাবে না সি সাফিক্সে আই ইমপ্লাই কে ইন্টু সি সাফিক্সে আই দ্বারা। 3 নম্বর বলছে আমরা যে কোনো একটা সারি বা স্তম্ভকে নির্দিষ্ট একটা অশূন্য ধ্রুবক দ্বারা গুণ করার পর অপর একটা সারি বা স্তম্ভের সঙ্গে যোগ করতে পারি। অর্থাৎ সারিকে সারির সঙ্গে যোগ করব, স্তম্ভকে স্তম্ভের সঙ্গে যোগ করব। দেখো, আমরা যদি একটা ম্যাট্রিক্সের আইতম সারি নির্ণয় করতে চাই, যাতে করে আমরা কি করছি না আগের ম্যাট্রিক্সের আইতম সারির সঙ্গে যেতম সারিকে কে দিয়ে গুণ করার পর যোগ করছি, তাহলে তাকে আমরা ডিনোট করব কিভাবে না আর সাফিক্সে আই ইমপ্লাই আর সাফিক্সে আই প্লাস কে ইন্টু আর সাফিক্সে জে দ্বারা। ঠিক একই রকমভাবে কলামের ক্ষেত্রে যদি আমরা একই অপারেশন করি, তাহলে সেটাকে ডিনোট করব কিভাবে না সি সাফিক্সে আই ইমপ্লাই সি আই প্লাস কে ইন্টু সি জে দ্বারা। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ম্যাট্রিক্সের ওপর একটা এলিমেন্টারি অপারেশন লাগাতে পারি। তো এখন আমরা চলে যাব যে এই এলিমেন্টারি অপারেশনের সাহায্যে আমাদের কিভাবে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমরা এলিমেন্টারি রো অপারেশনের সাহায্যে কিভাবে ম্যাট্রিক্স নির্ণয় করা হয় সেটা আমরা দেখে নেব। আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সকে ওই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমরা আবার ওই ম্যাট্রিক্সটা পাই। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্স এ কে আমরা লিখতে পারবি কি এ সমান আইএন ইন্টু এ আকারে। আবার আমরা জানি যে আইএন সমান হয় এ ইনভার্স ইন্টু এ। এই দুটো রিলেশান খুব ভালো করে আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথম রিলেশানটা কী রয়েছে এ সমান আইএন ইন্টু এ, আর 2 নম্বর রিলেশানটা কী রয়েছে আইএন সমান এ ইনভার্স ইন্টু এ। তো এক্ষেত্রে লক্ষ্য করো দুটো রিলেশানেরই একদম ডান দিকে এ রয়েছে, শুধু পরিবর্তন কি হয়েছে দুটো রিলেশানের ক্ষেত্রে না প্রথমটার রিলেশানে বাম দিকে রয়েছে এ এবং ডান দিকে রয়েছে আইএন, আর 2 নম্বর রিলেশানে
বাম দিকে রয়েছে IN, আর ডান দিকে এর সঙ্গে যেটা গুণ রয়েছে সেটা হলো A ইনভার্স। তাহলে আমাদেরকে কি করতে হবে না, এই এলিমেন্টারি রো অপারেশনের সাহায্যে বাম দিকের এটাকে নিয়ে আসতে হবে IN এ। আর ঠিক আমরা এতে যে এলিমেন্টারি রো অপারেশন লাগাবো ঠিক একই রকমভাবে IN এর ক্ষেত্রেও কিন্তু আমরা একই এলিমেন্টারি রো অপারেশন লাগাবো। তাহলে ঠিক যে মুহূর্তে সমীকরণের বাম দিকে IN আসবে ঠিক ওই মুহূর্তে সমীকরণের ডান দিকে এ ম্যাট্রিক্সের সঙ্গে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটাকেই আমরা বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স এবং ডিনোট করব এ ইনভার্স দিয়ে। এখন প্রশ্ন হলো যে এই এলিমেন্টারি রো অপারেশনটা কীভাবে লাগালে যে বাম দিকের এটা IN হবে, ঠিক একই রকমভাবে ডান দিকের INটা পরিবর্তিত হতে হতে আমরা কিন্তু শেষে গিয়ে এ ইনভার্স পাবো। তো এক্ষেত্রে আবারও বলছি, মাথায় রাখতে হবে যে এর ক্ষেত্রে অর্থাৎ এ থেকে IN করার ক্ষেত্রে আমরা যে এলিমেন্টারি রো অপারেশন লাগাবো ঠিক একই রকমভাবে সমান চিহ্নের ডান দিকে যে IN রয়েছে শুধুমাত্র IN, এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে শুধুমাত্র IN এর ওপর কিন্তু আমরা একই এলিমেন্টারি রো অপারেশন লাগাবো। তো এই এলিমেন্টারি রো অপারেশন লাগানোর নিয়ম হচ্ছে যে আমরা শুধুমাত্র রোগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে পারবো, কিংবা রোগুলোকে নির্দিষ্ট কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে পারবো, বা একটা রোকে আর একটা রোর সঙ্গে যোগ করলাম কিন্তু কিছু একটা কনস্ট্যান্ট গুণ করার পর তারপরে যোগ করলাম। শুধুমাত্র রোগুলো নিয়ে কিন্তু আমরা অপারেশন করব, অর্থাৎ এক্ষেত্রে কলাম নিয়ে আমরা যাব না। তো প্রথমেই আমরা কিভাবে করব না, প্রথমেই দেখো A11 অবস্থানে যে এলিমেন্টটা থাকবে একটা ম্যাট্রিক্সের সেই এলিমেন্টটাকে 1 করতে হবে। অর্থাৎ আমরা কি করব না, 1 নম্বর যে সারিটা থাকবে তাকে আমরা A11 দ্বারা ভাগ করে দেব। এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো কি না, এই A11 এর সোজাসুজি যে কালামটা থাকবে সেই কালামের বাদ বাকি প্রত্যেকটা এলিমেন্টকে 0 করতে হবে। অর্থাৎ দেখো A21, A31 ডট 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 AN1 এই সবগুলোকে কিন্তু 0 করতে হবে। আর শুধুমাত্র কে 1 থাকবে, A11 এই যে এলিমেন্টটা এটার মান হবে শুধুমাত্র 1। তো এটা 1 করার জন্য আমরা কি করেছি, প্রথমেই 1 নম্বর সারিকে A11 দ্বারা ভাগ করে দিয়েছি। এখন আমরা কি করব, বাদ বাকি মানে ওই A1 এর সোজাসুজি যে কালামটা থাকবে ওই কালামের বাদ বাকি সমস্ত এলিমেন্টগুলোকে 0 করব। তো এই 0 করার নিয়ম হচ্ছে, দেখো তাহলে A21কে যদি 0 করতে হয় তাহলে কীভাবে 0 করব না, দেখো যে R2 থেকে যদি আমরা R1 এর সঙ্গে A21 এই এলিমেন্টটা গুণ করে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা যে A21 এলিমেন্টটা পাবো এটা 0 পাবো। কারণ এখানে মনে রাখতে হবে যে R1 এর যে প্রথম যে এলিমেন্ট অর্থাৎ 1 নম্বর রোয়ের প্রথম যে এলিমেন্ট A11 এটার ভ্যালু কত, 1। তাহলে এর সঙ্গে যদি আমরা 21 গুণ করে দিই তাহলে আলটিমেট আমরা কী পাবো, শুধু 21 এলিমেন্টটা পাবো। কোন অবস্থানে, 1 নম্বর এলিমেন্ট হিসাবে। তাহলে এই 21 থেকে A21 বিয়োগ করলে অবশ্যই 0 হবে। ঠিক একই রকমভাবে R3কে যখন মানে R3 এর যে প্রথম এলিমেন্ট সেটা হচ্ছে A31, এটাকে আমরা 0 করব কিভাবে না, R3 মাইনাস R1 ইন্টু A31 করে। ঠিক একই রকমভাবে Rn অর্থাৎ n নম্বর রোয়ের প্রথম এলিমেন্ট অর্থাৎ A11 এর সোজাসুজি কলামের একদম শেষ এলিমেন্টটা 0 করব কিভাবে না, Rn মাইনাস R1 ইন্টু AN1 এই অপারেশান কাজে লাগিয়ে। তাহলে যখনই আমরা এই অপারেশানটা কাজে লাগালাম, এই অপারেশানটা কমপ্লিট করে ফেললাম, তখনই আমরা দেখতে পাবো কি না, 1 নম্বর কলামের শুধুমাত্র প্রথম এলিমেন্টটা 1 হচ্ছে, বাদবাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হচ্ছে। এরপরে আমরা চলে যাব 2 নম্বর রোতে। তাহলে দেখো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের হতে গেলে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হয়, বাদবাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হয়। তাহলে A11 1 হবে, A22 1 হবে, A33 1 হবে, কিন্তু বাদবাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হবে। তাহলে 2 নম্বর যে রো রয়েছে বা 2 নম্বর যে সারি রয়েছে ওই 2 নম্বর সারির A22 এলিমেন্টটা এটাকেই শুধুমাত্র আমাদেরকে 1 করতে হবে এবং বাদবাকি সমস্ত এলিমেন্টগুলোকে কিন্তু 0 করতে হবে। তাহলে এখন এই A22 এই এলিমেন্টটাকে 1 করতে গেলে বা 1 করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, 2 নম্বর সারিকে A22 দ্বারা ভাগ করে দিতে হবে। মানে A22 এর যে এলিমেন্টটা আছে ওটা দ্বারা ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলেই আমরা A22 এলিমেন্টটাকে কী পাবো, 1 পাবো। এরপরে আমাদের কাজ হবে যে এই A22 এর সোজাসুজি যে কলামটা রয়েছে ওই কলামের প্রত্যেকটা এলিমেন্টকে 0 করা। অর্থাৎ আমরা কি করব না, ঠিক
এক নম্বর কলামের বাদবাকি এলিমেন্টগুলোকে যেভাবে জিরো করার জন্য যেভাবে অপারেশন কাজে লাগিয়েছিলাম ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্রেও অপারেশন কাজে লাগাবো। যেমন দেখো এক নম্বর রোয়ের মানে A2 এর সোজাসুজি যে এক নম্বর রোয়ের যে 2 নম্বর এলিমেন্টটা মানে A12 এটাকে যদি জিরো করতে হয় তাহলে আমরা কী অপারেশন লাগাবো না R1 মাইনাস R2 ইন্টু A12, কারণ R1 তো মানে এখন দেখো ভালো করে লক্ষ্য করো R2 এর অর্থাৎ A22 যে এলিমেন্টটা মানে 2 নম্বর সারির R2 এর যে A22 এই যে এলিমেন্টটা এর ভ্যালু তো 1, তাহলে এর সঙ্গে A12 গুণ করলে আসলে কি পাবো A12ই পাবো। তাই আমরা কি করছি A12 থেকে A12কে বিয়োগ করছি, জাস্ট এটা করলেই কিন্তু আমরা জিরো পাবো। তো এইভাবে প্রত্যেকটা অপারেশন কিন্তু কাজে লাগাতে হবে এবং এইভাবে আমরা যখন এগিয়ে এগিয়ে যাব একদম শেষ কলামের ক্ষেত্রে আমরা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স কমপ্লিট করে ফেলতে পারবো। যখনই সমান চিহ্নের বাম দিকে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল ঠিক একই রকমভাবে আমরা কি করছি এই অপারেশনটা কিন্তু আইএন অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল ওর ওপরেও কাজে লাগিয়ে যাচ্ছি। লাগাতে লাগাতে যে ম্যাট্রিক্সটা পাবো এখন সেই ম্যাট্রিক্সটাকেই আমরা বলছি এ ম্যাট্রিক্সের ইনভার্স। এইভাবে কিন্তু আমরা ইনভার্স নির্ণয় করতে পারি। ঠিক একই রকমভাবে দেখো আমরা এলিমেন্টারি কলাম অপারেশন লাগিয়ে অর্থাৎ যেটা আমাদের 2 নম্বর পদ্ধতি ছিল, তো এই এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যেও কিন্তু আমরা ইনভার্স নির্ণয় করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কি মাথায় রাখতে হবে, এক্ষেত্রে আমরা কি করেছিলাম রো অপারেশনের ক্ষেত্রে শুধু রোগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ বা তার সঙ্গে কিছু কনস্ট্যান্ট গুণ করা বা শুধু ইন্টারচেঞ্জ করা কিছু করেছিলাম। ঠিক একই রকমভাবে যখন আমরা এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে করব তখন আমাদেরকে কি করতে হবে না কলামগুলো নিয়ে যোগ বিয়োগ করতে হবে, কলামগুলোর সঙ্গে কিছু কনস্ট্যান্ট গুণ করতে হবে অথবা কলামগুলো ইন্টারচেঞ্জ করতে হবে। অর্থাৎ কলাম ছাড়া আমরা কিন্তু রো নিয়ে কোনো কিছু করতে পারবো না যখন আমরা এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করব। অর্থাৎ এলিমেন্টারি কলাম অপারেশনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, এক্ষেত্রে আমরা রো অপারেশনের ক্ষেত্রে কি করেছিলাম যে এক নম্বর রোয়ের প্রথম এলিমেন্টটাকে 1 করে দিয়ে বাদবাকি ওই এলিমেন্টের করসপন্ডিং যে কলাম সেই কলামের সমস্ত এলিমেন্টগুলোকে জিরো করেছিলাম। এখানে কি হবে ঠিক উল্টোটা হবে, আমরা কি করব 1 নম্বর কলামের প্রথম এলিমেন্টটাকে 1 করব, ঠিক 2 নম্বর কলামের দ্বিতীয় এলিমেন্টটাকে 1 করব, 3 নম্বর কলামের তৃতীয় এলিমেন্টটাকে 1 করব। এইভাবে 1 করার পরে আমরা কি করব রো বরাবর অর্থাৎ 1 নম্বর কলামের যে 1 নম্বর এলিমেন্টটা থাকলো সেটা 1 হয়ে গেল। এবার রো বরাবর বাদবাকি যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমাদেরকে জিরো করতে হবে। অর্থাৎ দেখো এখানে জিরোগুলো মানে রো অপারেশনের ক্ষেত্রে আমরা জিরোগুলো করেছিলাম কি কলাম বরাবর, কিন্তু কলাম অপারেশনের ক্ষেত্রে একটা এলিমেন্টকে 1 করার পর বাদবাকি যেগুলোকে জিরো করতে হবে সেগুলো কিন্তু রো বরাবর বা সারি বরাবর। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা আরও কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্স সম্পর্কে জেনে নেব। তো প্রথমেই আমরা জেনে নেব আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স সম্পর্কে, যাকে বাংলায় বলছে বর্গৈক সম ম্যাট্রিক্স। বলছে একটা বর্গ ম্যাট্রিক্স একে আইডেম্পোটেন্ট বলা হবে যদি এ স্কোয়ার সমান এ হয়। তাহলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স এবং রিলেশানটা কি না এ স্কোয়ার সমান এ। তাহলে এই দুটো যদি হোল্ড করে তাহলে সেক্ষেত্রে একে আমরা বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এরপরে আমরা জেনে নেব নীলপোটেন্ট ম্যাট্রিক্স কী না। বলছে এ টু দি পাওয়ার কে, দেখো এর ঘাত এক্সিস্ট করতে গেলে একে অবশ্যই কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হয়। তাহলে এখানে বলা নেই এ বর্গ ম্যাট্রিক্স, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এ যদি বর্গ ম্যাট্রিক্স হয় তবেই কিন্তু এ টু দি পাওয়ার কে ডিফাইন। তাহলে এ টু দি পাওয়ার কে সমান যদি শূন্য ম্যাট্রিক্স হয় এবং এ টু দি পাওয়ার কে -1 এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় মানে শূন্য ম্যাট্রিক্স না হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এ টু দি পাওয়ার কে এই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু এ টু দি পাওয়ার কে -1 এটা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে না, যেখানে কেটা কিন্তু অবশ্যই একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। মাথায় রাখতে হবে কে কিন্তু অবশ্যই ধনাত্মক অখণ্ড সংখ্যা। তখন আমরা এটাকে বলবো কে অর্ডারের নীলপটেন্ট ম্যাট্রিক্স। কি বলবো কে অর্ডারের নীলপটেন্ট ম্যাট্রিক্স। এখানে কেটাকে বলা হয় এ ম্যাট্রিক্সের ইন্ডেক্স বা সূচক। এরপরে 3 নম্বর যেটা আমাদেরকে জানতে হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স বা যাকে বাংলায় বলছি স্ববিপরীত ম্যাট্রিক্স। এই ইনভলিউটরি ম্যাট্রিক্স কাকে বলবো না, বলছে একটা ম্যাট্রিক্স এ কে ইনভলিউটরি বলা হবে যদি এ স্কোয়ার সমান আই হয়। তাহলে এ স্কোয়ার সমান আই হলেই আমরা এ ম্যাট্রিক্সটাকে কি বলবো ইনভলিউটরি ম্যাট্রিক্স বা স্ববিপরীত ম্যাট্রিক্স।
এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে জেনে নেব, লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এই লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ধারণায় কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা এরপরে গ্র্যাজুয়েশন লেভেলে পাবো, কিন্তু আপাতত আমাদের এইচএস লেভেলে যেটুকু আছে সেটা হলো জাস্ট ডেফিনেশন এবং জাস্ট একটুখানি ধারণা। তো একটা বর্গ ম্যাট্রিক্স একে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান IN হয়। এ ইন্টু এ ট্রান্সপোজ সমান যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে সেক্ষেত্রে এই এ বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি, অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের থিওরির মধ্যে বা সূত্রাবলীর মধ্যে কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে যেটুকু ছিল সেটুকু নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা ম্যাট্রিক্স অধ্যায়ের কয়েকটা অঙ্ক একটু দেখে নেব, একটু যাতে করে আমাদের বিভিন্ন টাইপের অঙ্কগুলো করতে সুবিধা হয়। তো প্রথমেই আমরা চলে যাব সাঁতরার বইয়ের অনুশীলনী 5-এ। এই অনুশীলনী 5-এর সেকশান 1-এ রয়েছে MCQর প্রশ্ন। এই MCQ প্রশ্নের মধ্যে আমরা আলোচনা করব 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন বলেছে x ইন্টু ম্যাট্রিক্স 2 3 প্লাস y ইন্টু ম্যাট্রিক্স -1 1 সমান ম্যাট্রিক্স 10 5 হয়, তাহলে এক্স ওয়াই এর মান কত হবে? অপশান এ রয়েছে 3, -4, অপশান বি রয়েছে 3, 4, অপশান সি রয়েছে -4, 3 আর অপশান ডি হচ্ছে -4, -3। তাহলে এদের মধ্যে থেকে আমাদেরকে সঠিক অপশানটা বেছে নিতে হবে। তাহলে আমরা কি করলাম না, ম্যাট্রিক্সের সঙ্গে আমরা জানি যে ম্যাট্রিক্সের বাইরে যদি একটা কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে সেটা কি করতে হয় না, সেই কনস্ট্যান্টটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করে দিতে হয়। তাই আমরা যে এক্সটা যখন যে ম্যাট্রিক্সের সঙ্গে গুণ ছিল, আমরা কি করলাম, ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টসের সঙ্গে এক্স গুণ করে দিলাম। তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি, ম্যাট্রিক্স 2x 3x। ঠিক একই রকমভাবে ওয়াইটাও আমরা ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করে দিলাম, দিয়ে পাচ্ছি কত, -y y। তাহলে এখন ম্যাট্রিক্সের যোগ কাজে লাগিয়ে আমরা লিখতে পারলাম কি না, 2x - y আর এদিকে আসছে 3x + y, এটা সমানই হচ্ছে ম্যাট্রিক্স 10 আর 5। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ম্যাট্রিক্স যেহেতু সমান, তাহলে আমরা এই দুটো ম্যাট্রিক্স কখন সমান হয় না, আমরা জেনেছিলাম যে দুটো ম্যাট্রিক্স সমান হয় যখন তাদের অর্ডারগুলো সমান হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডারটা আগে থেকেই সমান হয়ে বসে আছে, এবং তাদের ওই ম্যাট্রিক্সের করসপন্ডিং মানে একটা অবস্থানে অবস্থিত এলিমেন্টের সঙ্গে অন্য আর একটা ম্যাট্রিক্সের ওই একই অবস্থানে এলিমেন্টটা যদি সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেই আমরা মানে প্রত্যেকটা এলিমেন্ট যদি এইভাবে সমান হয়, তাহলে সেক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সকে সমান বলতাম। তাহলে এখান থেকে এই ধর্ম কাজে লাগিয়ে আমরা বলতে পারি 2x - y এটার ভ্যালু হবে 10 আর 3x + y এর ভ্যালু হবে 5। তো এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা x এর মান পাচ্ছি 3 আর y এর মান পাচ্ছি -4। এবার সেকশান 2-এ চলে যাব। সেকশান 2 অর্থাৎ 2 মার্কের প্রশ্ন। এই 2 মার্কের প্রশ্ন থেকে আমরা করেছি 12 দাগের প্রশ্নটা। তো 12 দাগের অঙ্ক বলেছে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এই ম্যাট্রিক্সের মধ্যে আননোন হিসেবে রয়েছে এক্স ওয়াই জেড আর ডাব্লিউ। তো এই চারটা আননোন রয়েছে। বলছে এই এ ম্যাট্রিক্সটা যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স ওয়াই জেড আর ডাব্লিউ মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো সলিউশনের জন্য আমরা কী করেছি, প্রথমে এ ট্রান্সপোজ বের করে নিয়েছি। এ ট্রান্সপোজ মানে পরিবর্ত ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। তো এই পরিবর্ত ম্যাট্রিক্স কী করে বের করা যায় না, আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের রোগুলোকে কালাম আকারে লিখলেই বা কালামগুলোকে রো আকারে লিখলেই তার পরিবর্ত ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে সেইভাবে আমরা এ ট্রান্সপোজ বের করেছি। এখন যেহেতু দেখো এ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ সমান -এ হবে। তাহলে এই ধর্ম কাজে লাগিয়ে আমরা কি করেছি না, এ ট্রান্সপোজ সমান -এ লিখতে পেরেছি। এখন এই মাইনাসটাকে এ এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করে দিলে, তাহলে দেখো আমরা দুটো ম্যাট্রিক্সকে সমান দেখতে পাচ্ছি। তাহলে দুটো ম্যাট্রিক্স সমান কখন হবে, যদি তাদের অর্ডারটা সমান হয় এবং তাদের করসপন্ডিং প্রত্যেকটা এলিমেন্টই একে অপরের সঙ্গে সমান হয়, তাহলেই আমরা বলতে পারি কি দুটো ম্যাট্রিক্স সমান। তাহলে এই ধর্ম কাজে লাগিয়ে আমরা পাচ্ছি কি, এক্সের ভ্যালু পাচ্ছি 2, ওয়াইয়ের ভ্যালু -7, ডাব্লিউর ভ্যালু পাচ্ছি -3 আর জেড সমান পাচ্ছি -z। তো এখান থেকে ক্যালকুলেশন করে জেডের ভ্যালু পাচ্ছি 0। আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সংক্রান্ত যে অঙ্ক বা সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে সুবিধা হয়। আর তোমাদের যে কোনো সমস্যায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরের ভিডিওতে আমি সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে দেব।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।